আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সেলওয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের মানুষ এবং প্রবাসী আমরা যারা বাংলাদেশি আছি, আমরা সবাই আসলে অনেক বেশি কনফিউজড বাংলাদেশ নিয়ে। আমরা একটু বিভ্রান্তির মধ্যে আছি যে আসলে দেশে হচ্ছে কি, কিভাবে যাচ্ছে। বিশেষত জুলাই বিপ্লব পরবর্তী জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1400 ছাত্র জনতার জীবন, শিশুদের জীবন, পাশাপাশি অন্ধত্ব, পঙ্গুত্ব, এত কিছুর পরে এই 15 মাসে 16 মাসের মাথায় এসে আসলে পরিস্থিতি কি? আমরা কি একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছি? জুলাই বিপ্লবকে কি আমরা ধারণ করতে পারছি? গণভোট, জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বিএনপি নোট অফ ডিসেন্ট, সবকিছু মিলিয়ে একটা জটিল একটা পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশের যার সঙ্গে কথা বলি সবাই আসলে কনফিউজ। আদৌ কি নির্বাচন হবে? আদৌ কি দেশ ঠিক পথে যাচ্ছে? তো এই সার্বিক সবকিছু মিলিয়ে যেহেতু ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, দায়িত্বটা আসলে তার উপরই বর্তায়, যার জন্য আমাদের শিরোনাম আজকে ডক্টর ইউনূস কি আমাদের উদ্ধার করলেন না বলেন। তো এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, পরিচিত মুখ, অ্যাডভোকেট আবু হিনা রাজ্জাকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং তিনি বাংলা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের প্রধান। আবু হিনা রাজ্জাকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো রাজ্জাকী, আসলে পরিস্থিতিটা কি? ধরেন আমি প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করলাম, আমরা আসলে সবাই কনফিউজ আসলে দেশ কোন দিকে যাচ্ছে। এবং ধরেন যে হাসিনা পরবর্তী ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে আমাদের যে স্বপ্ন ছিল, যে কারণে জুলাই বিপ্লব হলো, সবকিছু মিলিয়ে আপনি প্রাথমিকভাবে আপনার পর্যবেক্ষণটা কি? যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘুরে ফিরে দায় তার উপরে যায়, সকল কিছু দায়। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে গত উনি সরকার গঠনের পরে প্রায় 15 মাসে উনি কোনো রিভিউ করেন এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে অজস্র অভিযোগ, তাদের কর্মদক্ষতা নিয়ে, তাদের ক্যাপাবিলিটি নিয়ে অনেক ধরনের কথা আছে। তো সব মিলিয়ে বর্তমান সময়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? তারপর আমরা জুলাই সনদ, গণভোট ইস্যুতে যাব। বর্তমান সময়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার পর্যবেক্ষণ কি 15 মাসে? ধন্যবাদ আপনাকে। এক কথায় আপনি বললেন বর্তমান সময়টা যদি বলি, এবং বর্তমান সময়টা আসতে আমাদের প্রায় 15 মাস পার হয়ে গেছে। মানে সেই 15 মাস পরে আজকে বর্তমান সময়টা আসছে। এই বর্তমান সময় আজকে আমার কাছে মনে হচ্ছে 5 আগস্ট আমরা যে জায়গাটায় ছিলাম, আমার কাছে মনে এই মুহূর্তে আমরা ঠিক সেই জায়গাটায় ফেরত আসছি। কারণ এর মাঝখানে আমাদের চড়াইতে যে সময়টা গেল, সেই বলেন সংস্কার, ঐক্যমত্য কমিশন বা বিভিন্ন বিষয়, সবকিছু শেষে কিন্তু আজকে আমরা আবার ঠিক সেই জায়গায় এসে দাঁড়াইছি। সবকিছু এখন অনিশ্চিত। বিশেষ করে আপনি সবচেয়ে বড় নিজ দলীয় যারা বিজয় লাভ করে তাদের ভিতরে আপনাদের আলাপ হয় নির্বাচন হবে তো। এই যে প্রশ্নটা, এখনো কিন্তু নির্বাচন পর্যন্ত যাওয়ার পথটা আপনি মসৃণ রাখেননি, আমরা কেউ মসৃণ রাখি নাই। যেমন ধরেন 16 তারিখ থেকে নাকি জামাত এখন বসবে, মানে দাবি আদায় না হওয়া পর্যন্ত বসবে। এই যে দাবি আদায় না হওয়া পর্যন্ত, দাবিগুলো আমরা পরে বলছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বসবে, তার মানে শুধু নির্বাচনের ট্রেন্ডটা এককভাবে একেবারে নির্বাচনের জন্য চালু হয়েছে, সেটা আমার কাছে মনে হয়। একটা বিষয় আমাকে বলি, আমার মনে হয় হেডফোনটা থেকে বের হয়ে আসে, হেডফোনটায় আপনার সাউন্ড একটু সমস্যা মনে হচ্ছে। আমাদের হেডফোনটা একটু বলেন, নর্মাল সাউন্ডটা অনেক ক্লিয়ার মনে হচ্ছিল আমার কাছে। শোনা যায় এখন দেখাচ্ছি প্লিজ। তো যে প্রশ্নটা আপনি করলেন, আমরা এখন কোথায় আছি, ইনফ্যাক্ট একদম লেটেস্ট ইউনূস সাহেব যে বক্তব্যটা রাখলেন আপনার, বিশেষ করে এই গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হবে, তার সাথে গণভোটের ভিতরে নোট অফ ডিসেন্ট আছে, তারপর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে, অনেকগুলো বিষয় আছে। এখানে দাবি ছিল যে নভেম্বরে জামাত চাইছে নভেম্বরে নিয়ে নির্বাচন হবে আপনার গণভোট, আর তারপরে নির্বাচন হবে সংসদ নির্বাচন। আমি কিন্তু আজকে থেকে 6 মাস যাবত চিৎকার করে বলে আসছি যে বাংলাদেশটায় আমাদের যে সংবিধানটা, সবাই বলতেছে এই সংবিধান মোতাবেক ভোট নিছে এবং এই সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে। আমি একটা বিরাট চ্যালেঞ্জ করেছি যে দেখেন, সংবিধানের 106 ধারা মোতাবেক সুপ্রিম কোর্ট একটা পরামর্শ দিয়েছে কি, এরকম একটা কনস্টিটিউশনাল ভেকুয়াম, কথা দেখেন, কনস্টিটিউশনাল ভেকুয়াম মানে সাংবিধানিক শূন্যতা, এমন ক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসানো যেতে পারে। এইটুকু ছিল সুপ্রিম কোর্টের ফাইন্ডিংস। তার আলোকে দল মত নির্বিশেষে সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসালো। এবং অন্তর্বর্তীকালীন সরকারটা কোনো ভাই, এটা বোঝার জন্য কিন্তু আইনস্টাইন হতে হবে না। আমার যে বর্তমান সংবিধান, তার ভিতরে কি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার আছে? না, নাই। তার ভিতরে কি তত্ত্বাবধায়ক সরকার আছে? নাই। আছে কি? শুধু প্রধানমন্ত্রী। আমার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের কথা যখন সংবিধানে বলা নাই, ওই সংবিধানটা সে ঢুকবে কি করে? কি করে ঢুকবে? এই যে আমি কথা বলতেছি এখন, এটা অন এয়ারে যাচ্ছে। অন্য কোনো তৃতীয় ব্যক্তি কথা বললে কি আপনার এই চ্যানেলে এখন অন এয়ারে যাবে যদি সে লিঙ্কটা না পায়? না। তো বিষয়গুলো তো আপনাকে সেভাবে নিতে হবে। তাহলে কিভাবে চলছে দেশটা? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। এবং সেই সংবিধান কোথেকে আসতেছে, সেটা ইউনূস সাহেবের চিন্তা ভাবনা। উনি যেভাবে চিন্তা করছেন সেভাবে চলছে। আমি তর্কের খাতিরে বোঝানোর জন্য, দেশবাসীকে বোঝানোর জন্য বলছি, আমার বর্তমান এক্সিস্টিং যে সংবিধানটা আছে, সেই সংবিধানে কোথাও বলা আছে যে নির্বাচনের আগে তোমরা সংস্কার কমিটি নিয়ে বলবা, নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন গঠন করবা, আপার হাউস লোয়ার হাউস, এগুলো কি আমাদের সংবিধানে আছে? নাই। তাহলে কি আলাপ করলেন এগুলো এতদিন? 1 নম্বর। 2 নম্বর, এই সংবিধান, এক্সিস্টিং সংবিধান মোতাবেক বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, আপনি নিশ্চয়ই জানেন। তারপরে কোনো কারণে যদি 90 দিনের মধ্যে নির্বাচন না হয়, তাহলে আরো 90 দিন পাওয়া যেতে পারে, তাতে 180 দিন, অর্থাৎ সর্বোচ্চ 6 মাস। এই যে ঐক্যমত্য কমিশনের সাথে 7-8 মাস আলাপ করলাম আমরা, দেশের বিজ্ঞ রাজনীতিবিদগণ, তারা কি একবারও ইউনূস সাহেবের কাছে প্রশ্ন করছি, আপনি যে সংস্কার নিয়ে করছেন, সংস্কার নিয়ে কথা বলতেছেন, কিন্তু নির্বাচনে তো বাধ্যবাধকতা আছে সংবিধান মোতাবেক, সেটা আপনি ফলো করছেন না কেন? কেউ কি রেজ করছে কিনা আপনার জানা মতে? কেউ তো রেজ করেনি। তার মানে কি
ইউনূস সাহেব যেটা বলে সেটাই সংবিধান, এবং তারা মেনে নিছে এবং মেনে নিছে। দেখেন আপনি কেউ কিন্তু প্রতিবাদ করেনি, অথচ তর্ক যখন করতে যায় তখনই বলে যে এই সংবিধান মোতাবেক উনি ওট নিছেন, কাজে উনি এই সংবিধান মোতাবেক আছেন। তো এই সংবিধান মোতাবেক থাকলে আপনি বলা হয়েছে 180 দিন পার হওয়ার পর যেদিন খুশি এই দিন নির্বাচন করবেন, এই সংবিধান বলছে, বলা আছে। আপনি 26শে ফেব্রুয়ারিতে নির্বাচনটা কিভাবে দিলেন? ইউনূস সাহেব সিদ্ধান্ত দিলেন, আপনারা মেনে নিচ্ছেন। আবার বলে উনি সংবিধান মোতাবেক ওট নিছেন। আমি বললাম না, উনি রাষ্ট্রপতির কাছে ওট নিছেন কিভাবে? আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নিতেছি। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেননি। প্রধানমন্ত্রী হিসাবে যদি শপথ নিতে তাইলে সংবিধানে ঢুকতেন, যেহেতু সংবিধান শুধু প্রধানমন্ত্রীর কথা বলা আছে। এরপরে বলছেন আমি সংবিধান সমুন্নত রাখবো। কোনটা? যে সংবিধান আমার মাথার মধ্যে, এবং সেই মতো চলছে, কেউ তো বাধা দিতে পারেনি এবং সবাই মেনে নিছে। এখন দায়িত্বশীল ব্যক্তিরাও বলেন সংবিধানে গণভোট নেই। আমি একমত, সংবিধানে গণভোট নেই। সংবিধান তো মানে বলেন, আমি বলছি যে সংবিধানে যেমন গণভোট নেই, একইভাবে সংবিধানে বলা নাই 2026 ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করবেন। তার মানে কি টোটাল কান্ট্রি এখন ইউনূস সংবিধানে মোতাবেক মূল সংবিধানের বাইরে থেকে চলছে, এবং এটাই সংবিধান। তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন, এইটা আমার কোন সংবিধান পারমিট করে? কাজে এই বিষয়টা পরিষ্কার যে ইউনূস সংবিধানে দেশ চলছে, অথবা উনি যে সিদ্ধান্ত নেন সেরকমই চলছে। এখন বলেন নেক্সট কোশ্চেন কি আছে? না, এখন ধরেন অনেকে তো বলছেন যে আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছেন, এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো যে ধরেন আপনি তো 24শে নির্বাচনকে বাতিল করেন নাই, মানে আপনি তো 24শে নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই, সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা 29শে। মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেজ করছে জানি যে আপনি কিসের কথা বলছেন। তো এখন এই যে আপনি মানে প্রথম প্রক্রিয়াটা কি হলো যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এখন ইউনূস সংবিধান, মানে আমরা আসলে আছি কোথায়? মানে আমাদের মানে আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না, আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে, গ্রহণযোগ্য সমাধানে। জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এখন মানে কি কোন জায়গায় আমরা আছি? এখন আপনি যেটা বলছেন এটা কিন্তু এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায়। কেউ কেউ বলেন খুব সহজ সরল সমীকরণ করে দেন, কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকাণ্ড আমরা রেটিফাই করে দিব। আরে আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে? আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে, তারপরে আপনি রেটিফাই করবেন। তাই তো বাংলাদেশ সংবিধান লাগবে না, অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই যে নির্বাচন হয়েছে এইভাবে, এটা বৈধতা দিলাম। আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার একটা প্রক্রিয়া লাগবে। আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে, সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে, তারপরে গাড়ি স্টার্ট দিবেন, তারপরে চলবেন। আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না। যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালিয়ে গেলে কি হবে? পালিয়ে গেলে কি হবে বলা নাই। এখন আসেন, দ্য মোমেন্ট উনি পালিয়ে গেছেন, ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা ফুল স্টপ, একদম থেমে গেছে। ওখানে আর কিছু করার নাই। আপনি সে কারণে কিছু করার নাই বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে চলছেন। যদি ইউনূস সাহেব বলা হয়তো ঠিক আছে ওনাকে আমরা বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলাম, তাহলে 29 সাল পর্যন্ত থাকতেন, পরিষ্কার। আর যারা বলেন আপনি সংবিধান সংসদে গেলে ঠিক করে ফেলবেন, আচ্ছা ধরেন আপনি যখন নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন, এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি, বলে না? তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন, কোন তফসিল মতো কোন ইয়ে মোতাবেক করবেন? সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন? মেয়াদ তো শেষ হয়ে গেছে বহু আগে। আপনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন ওই সংবিধান মোতাবেক কিভাবে দিবেন? এটা সমাধান আমি দিচ্ছিলাম আজকে থেকে 3-4 মাস যাবত বলে আসতেছি, কি যে জুলাই ঘোষণাপত্রটা আমরা করেছি এই যে গত 5 আগস্টে, সেই জুলাই ঘোষণাপত্রটাকে একটু সংশোধন করলে হয়ে যায়। সেটা কি যে এই সরকারের মেয়াদ, এই সরকারের নাম তো দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবেন, এবং এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হলো, এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং উনি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করবেন। এই সংশোধনী কিন্তু আনলে সেই সংসদ নির্বাচন করে সংসদ পর্যন্ত যাওয়াটা একটা বৈধতা লাভ করে। তারপরে থাকতো আপনার এই গণভোট, এই জুলাই সনদ, এই আপনি তো সেই জায়গাটা রাখেন নাই ভাই। এই গ্যাপটা আপনি কি দিয়ে কভার করবেন? আপনি দেখেন না, এখনো করা যায়, এখনো করা যায়। খালি বলে যে আমরা সংসদ গিয়ে ঠিক করবো। আপনি সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। দেখেন তাহলে যাওয়ার প্রক্রিয়া অবৈধ, আপনি যেতেই পারতেছেন না। আপনি গায়ে জোরে যাচ্ছেন, একটা গোজামিল দিয়ে যাচ্ছেন। ভাই গোজামিল দিয়ে আপনি দেশে যান, একটা সংসদ যান, আপনি কি করবেন? যেমন এখন যেমন বলা হচ্ছে ইউনূস সাহেব কি সাংবিধানিক সরকার না, উনি অবৈধ, কেউ কেউ বলছেন। মানে উনি যেহেতু অবৈধ, ওনার ঢাকা দিয়ে সারা রাজ্যে কি বসে গেলে সেটা বৈধ হবে? সেটাও তো বৈধ হবে না। ওনাকে দিয়ে তো তাহলে কাজটা বৈধ করে নিতে হবে। এখন আসেন, উনি এই যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিলে দিলেন, এটার অর্থ কি হয়েছে? এটার ভ্যালু কেন? ধরেন এই যে আমাদের ঐকমত্য কমিশন হলো, ঐকমত্য কমিশন বলছে যে তারা দেশের সকল সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞদের সাথে 14-15টা সেশন মিটিং করেছেন, আইনগত দিক, সাংবিধানিক দিক এগুলো জানার জন্য, বোঝার জন্য। তো ঐকমত্য কমিশনের কার্যক্রমটা আপনি আসলে কিভাবে দেখেন? তারপর আমরা গণভোট প্রসঙ্গে যাচ্ছি, গণভোটের জাতীয় নির্বাচন। না, এই যে ঐকমত্য, এখানে আমার দেখার জায়গাটা আমার এখানে। ঐকমত্য কমিশনে যারা বসছেন ইউনূস সরকার প্রধান, উনি না বসলেও উনি প্রধান। আচ্ছা, উনি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, এবং উনি যে চিন্তা ভাবনা করে বসছিলেন, উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বলবো, আমি যা বলবো শুনতে হবে।
আচ্ছা সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে। তারপরে যখন উনি এসে বসলেন, বসার পর ধারণা ছিল যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসছে, পশ্চিমা ব্লকের মতো বসবেন, সবাই বোধহয় সেই দেশের মানুষের মতো বসছেন। বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি 1.5 মাস বা 2 মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই, এইটা কোশ্চিন কালো কিছু হবে না এবং ঐক্যমত্য কমিশনের কিছুই রেজাল্ট হবে না। আমার ধারণা এটা বুঝে ফেলছেন। অ্যাটলিস্ট বুঝে ফেলার পর উনি আর আলী রিয়াজ এই দুজন হয়তো পর্দার আড়ালে প্ল্যান করছেন যে আমাদের কিছু টাইম ক্ষেপণ করতে হবে। আমার ধারণা বুঝি, আই মে বি রং। এই টাইমটা আমাদের ক্ষেপণ করতে হবে, কারণ আমরা নর্মালি যেটা মনে করি যে অফকোর্স উনি যে আসছেন এখানে ওনার কিছু এজেন্ডা হয়তো ছিল, আমি জানি না, আমার ধারণা। কারণ একটা মানুষ যখন দায়িত্ব নেন এরকম বয়সে, তখন নিশ্চয়ই তার কিছু হিসাব নিকাশ থাকতে পারে। কি তার হিসাব নিকাশ, এবং সেই হিসাব নিকাশটার জন্য কিছু টাইম দরকার। আমার কাছে মনে হয় প্রথম 2 মাস 1.5 মাস পর যখন বুঝলেন ঐক্যমত্য কিছু হবে না, আই এম শিওর এন্ড উই আর শিওর, তখন আমার কাছে মনে হয় একটা টাইম কিলিং এর পথ বেছে নিছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কথাই বললাম, তারা এই দেশের কালচার বোঝে না, তারা বাইরে ছিল এবং তারা এই দেশের রাজনীতি বুঝে না, এনজিও সরকার এবং উনি ওনার স্বার্থ দেখতে, আমি সব একমত হয়ে গেলাম। কিন্তু আমরা যারা বসছিলাম ওখানে, রাজনৈতিক পার্টটা, রাজনৈতিক দলের যে অংশটা, তারা যদি না বোঝেন যে ওনারা টাইম ক্ষেপণ করতেছেন কিংবা সময়ের ব্যবধান হিসেবে বলছেন ওনারা প্রতারিত করলেন, সেটা তখন বুঝলেন না যে ওনারা প্রতারিত করতে পারেন। এটা কি রাজনৈতিক অদক্ষতা নয়? আপনি যদি আপনার রাজনৈতিক প্রজ্ঞা বা মেচুরিটি দেখাইতে পারতেন, তাহলে তো ইউনূস সাহেব এতটুকু যেতে পারতো না। এবং ইউনূস সাহেব এইটুকু যেতে পারলো, তাতে আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় আমার দেশের রাজনীতিবিদরা তাকে গত 2 বছর মানে 6 মাসের মধ্যে যে রাজনৈতিক শিক্ষাটা দিচ্ছেন, তার থেকে কিন্তু আজকে 15 মাস পার করছেন এবং ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন। অর্থাৎ ওনাকে রাজনীতিবিদ বানানো হয়েছে। কেন বললাম, আমাদের দেশে যে পরীক্ষিত যে রাজনৈতিক দল দুটো, অতীতে যে 2টা বা 3টার কথা যদি আমি বলি, তারা প্রত্যেকেই যেভাবেই ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে কিন্তু যে যার মতো করে ব্যবহার করে আপনি প্রশাসনিক প্রেশার দিয়ে এই দেশে তারা টিকে রয়েছে। কিন্তু ব্যতিক্রম ইউনূস সাহেব 2 বছর টিকে থাকলেন, তার সাথে না ছিল পলিটিশিয়ানদের কোঅপারেশন, না ছিল প্রশাসনিক কোঅপারেশন। তারপরে কিন্তু তিনি আজকে 15-16 মাস যাবত সার্ভাইভ করছেন। তার মানে রাজনীতি বোঝাটা একটা বিশাল ব্যাপার। রাজনীতি করে সার্ভাইভ করা আর ক্ষমতায় গিয়ে প্রশাসন দিয়ে রাজনীতি করা কিন্তু এক নয়। আমরা কিন্তু যত কথাই বলি, বিগত 16 বছর যে সরকারটা ছিল কোন রাজনীতিবিদ ছিলেন না, ক্ষমতায় বসে প্রশাসন দিয়ে টর্চার করে উনি ক্ষমতায় ছিলেন। অর্থাৎ প্রশাসনের 14-15 লক্ষ লোক ছিল ওই সরকারের জনগণ, আর তিনি ছিলেন সরকার। অর্থাৎ ওই সরকারটাকে যদি আপনি টানেন, 16 বছরের সরকারটা, সে ছিল বাংলাদেশের 16 লক্ষ লোক ছিল বাংলাদেশের জন্য ইসরায়েল, আর বাকি 18 কোটি লোক ছিল ফিলিস্তিন। এবং সেই কায়দায় দীর্ঘ 16 বছর রাজত্ব করে গেছেন। এবং আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, তারা নো ডাউট অ্যাবাউট ইট, প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের উপরে প্রশাসনিক বিচারিক টর্চার করেছেন। ব্যতিক্রম সেক্ষেত্রে ইউনূস সাহেব উনি প্রশাসনিক এবং বিচারিক টর্চার করছেন কিনা আমার মনে হয় না। তো আপনি 2 বছর জি, তো এখন প্রশাসনিক এবং বিচারিক টর্চার করছেন কিনা এই বিষয়টা নিয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলবো যে হাসিনা যাদেরকে ব্যবহার করে জনগণকে দমন করেছে, বা আপনি যাদেরকে বললেন যে 16 লক্ষ মানুষ হচ্ছে হাসিনার রাষ্ট্র, তো তাদের অধিকাংশ এখনো বহাল। সেনা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, কোন জায়গাটা থেকে আসলে আমরা একটা বিপ্লব পরবর্তী যে ভূমিকা মানে সরানো বা ক্লিন করা, সেটা আমরা করতে পারিনি। তো এরকম প্রেক্ষাপটে গণভোটের প্রসঙ্গ আসছে, জাতীয় নির্বাচনের প্রসঙ্গ আসছে, তো আমরা কি আরেকটা বিপদের দিকে যাচ্ছি? মানে আমার এখন করণীয় কি মনে হয় না? আমার ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন যে একটা দেশ 16 বছর যাবত টর্চার করেছে, 16 বছর যাবত টর্চার করার পর যখন তারা চলে গেল, মানুষ চলে যেতে বাধ্য করা হলো, তারপরে যে সরকারটা ক্ষমতা আসলো, আসার পর কিন্তু সবাই দাবি করছে দল মত নির্বিশেষে সবাই তাকে তাড়িয়েছে। দল মত নির্বিশেষে সবাই 12 বছর 14 বছর যাবত আন্দোলন করেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে তো এই জুলাই সনদ নিয়ে এত বাকবিতণ্ড হওয়ার কিছুই থাকার কথা নয়। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। সবাই যখন আমরা মিললাম, সবাই যখন জুলাই আন্দোলন শরীক হইলাম, তখন সেই কাজটা মানে আইনি স্বীকৃতি দিতে আমাদের কেন দ্বিধাদ্বন্দ্ব? এটা গেল 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো যে এই জুলাই মানে এই যে আন্দোলনের দাবিদার আমরা সবাই, সেক্ষেত্রে কোনো ভাই আমি একটা কথা বলি আপনাকে, যে আজকে যারা তারাইছে, তারা হয় সকলের একটা বন্ধুত্ব হবে, অর্থাৎ আমরা সবাই বন্ধু, মানে দল মতের সব রাজনৈতিক দলের কিন্তু বন্ধুত্ব, কিন্তু আমরা কি সেটা পাচ্ছি? এক এক রাজনৈতিক দল কিন্তু এক এক মেরুতে চলে গেছেন। তাহলে ঐক্যমত্য কোথায় ছিল, আন্দোলনটা কোথায় ছিল? 1 নম্বর। 2 নম্বর হলো আমরা সাধারণত দেখি আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে, আপনি কল্পনা করেন এই মুহূর্তে কল্পনা করেন কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাহলে আপনি বলেন তো শেখ হাসিনাকে অপসারণ করছে যে সমস্ত রাজনৈতিক দল বা ছাত্ররা যারা ইনভলভ, তার ভিতরে শেখ হাসিনা কাদেরকে দায়ী করবে বলে আপনার কাছে মনে হয়? ছাত্রদেরকে দায়ী করবে। এই যে আপনি প্রশ্নটা করলেন যে ছাত্রদেরকে দায়ী করবে, তার মানে এই যে ভিকটিম হাসিনা যেহেতু এখনো সার্ভাইভ করতেছে, একমাত্র ভিকটিমই বলতে পারে তাকে তাড়াইছে কে। সেক্ষেত্রে সবচেয়ে বিপদগ্রস্ত যেহেতু এনসিপি হবে, তাইলে আমরা যারা দাবিদার, আমরা যারা দাবি করি, সেটা কতখানি যৌক্তিক? আমি বারবার একই কথা বলছি, কারণ আপনি দাবিটাকে যদি যৌক্তিক মনে করেন এবং আপনি করে থাকেন, তাহলে তো একটা কাজ আমরা সবাই মিলে করে স্বীকৃতিটা শুধু এনসিপি কে দিব কেন? 1 নম্বর। 2 নম্বর, একটা কাজ সবাই মিলে করলাম, এনসিপি যেন বিপদগ্রস্ত হবে, অন্যরা হবে না কেন? 3 নম্বর, এখন পর্যন্ত শেখ হাসিনা ওভারসিজ যা কিছু বলতেছে, তাতে আপনি দেখেন তো বড় মেজর দলের বিরুদ্ধে কি তার কোনো বক্তব্য আছে, নাকি শুধুই এনসিপি গঙ্গের? এই যে বিষয়গুলোকে আপনাকে বিবেচনায় নিতে হবে, যে তাহলে একটা সরকার যে হি ইজ নন কোঅপারেট ফ্রম ডে ওয়ান, এখন মানুষ বলতে পারে কেন আমরা তো কোঅপারেট করছি, কিন্তু আমরা দেখেন আমরা এই আবহাওয়ার মানুষ, আমরা বাসা থেকে যখন বের হই, বাইরের বাতাসটা ঠান্ডা না গরম, এটা কিন্তু আমার শরীর বলে দেয়।
সুতরাং আমরা বসে বসে দেখতেছি ইউনূস সাহেব দীর্ঘ 14-15 মাস কি কভারেজ পেয়েছেন কি পাননি আমরা সেটা জানি বা দেখি। সুতরাং তারপরেও যে আজকে এই পর্যন্ত উনি আছেন সেটা একান্তই তাদের কৃতিত্ব। এর মানেই না যে আমি ইউনূস সাহেবের প্রশংসা করতেছি। আলটিমেটলি ব্যর্থতার দায় তাকে নিতে হবে, কারণ আমরা অতীতে দেখেছি বিচার এই যে আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি কলমের কোথায় অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা জানি, সেখানে অভ্যুত্থান হওয়ার ব্যাপার স্যাপার ছিল, আপনি যদি মনে থেকে থাকে খুব ডিটেলস বলার দরকার নাই। সুতরাং আপনি ইউনূস সাহেবের ব্যর্থতার দায় তাকেই নিতে হবে। আপনি মেজর কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, যদিও আপনি একটা খুব খারাপ অবস্থা আছেন, কারণ বাংলাদেশে এই প্রথম যখন উনি ক্ষমতা আসেন টেক ওভার করছেন তার আগের ঘটনায় আপনার বাইতুল মালের খতিব পালিয়ে গেছে, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, অতি সম্প্রতি 10 দিন আগে একজন ডিআইজি পালিয়ে গেছে, 1 মাস 2-4 দিন আগে একজন জেনারেল পালিয়ে গেছেন। এই সবকিছু মিলে বোঝা যায় দেশের সার্বিক প্রশাসন পরিস্থিতি এখনো টালমাটাল। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যে পরিবেশ ঠিক হয় নাই এবং এটা সুনিশ্চিত। আর সেক্ষেত্রে উনি নির্বাচনটা নিয়ে গেলেন, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে নিয়েছেন। আমার কাছে মনে হয় অনেকগুলো ডাইমেনশন আছে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। 1 নম্বর হলো বিএনপি একটা বড় দল, বিএনপি কালকে আন্দোলনের নামে ইউনূস সাহেব টিকতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই, আমি সরাসরি কথা বলি, এতে কোনো সন্দেহ নেই। আর জামাত এনসিপি যেটা আমি বুঝি বডি ল্যাঙ্গুয়েজে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে না। এখন বিএনপি যদি নামে মাঠে এই সরকার টিকবে না, তাকে চলে যেতে হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের কিছু রেসপন্সিবিলিটি উনি নিচ্ছেন, যেমন ওনার সেফ এক্সিট দরকার, সেটা নিয়ে ইনশিওর করছেন এই প্রস্তাবটা দিয়ে, অর্থাৎ সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে দিয়ে। এতে কি হবে, অন্তত বিএনপি উইল বি স্যাটিসফাইড, নাম্বার 1। নাম্বার 2, এরপর যদি কোনো কারণে নির্বাচনে না হয় এবং তাকে চলে যেতে হয়, তাহলে অন্তত বিএনপি তাকে ব্লেম দিতে পারবে না, কারণ বিএনপি প্রস্তাব তিনি মেনে নিছেন, সুতরাং সে কমফোর্টেবলি চলে যেতে পারবেন। নাম্বার এই একটা মানে মেসেজ। দ্বিতীয় মেসেজ হলো উনি চলে যাবেন, এটাও নিশ্চিত, এই মেসেজ উনি দিলেন। আর তৃতীয়ত হলেই যে বিচার একটা সামনে আছে, জাজমেন্ট, যে জাজমেন্টটাকে কেন্দ্র করে 13 তারিখ একটা ডেট ছিল কি কবে তার রায় দিবে, সেই ডেটটা সেদিন সে চট করে দুপুরবেলা কিন্তু একটা ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যেখানে ঘোষণা করলেন গণভোট এবং সংসদ নির্বাচন একই সময় হবে। তো এই যে কুল ব্রেইনের এই কাজটা, এতে মনে হয় যে উনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকতেছেন নির্বাচন করার জন্য, অন্তত বিএনপি স্যাটিসফাইড। সেক্ষেত্রে উনি হয়তো 17 তারিখ একটা জাজমেন্ট দিতে পারবেন এই কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। যে জাজমেন্টটা কারা প্রত্যাশা করে না সেটাও আমরা বুঝি, কারা প্রত্যাশা করে সেটাও আমরা বুঝি। সুতরাং প্রত্যাশা যারা করতেন তাদের সংখ্যাই বেশি আমি মনে করি দেশের স্বার্থে, আর যারা প্রত্যাশা করেন না তাদের কথা আমি জানি না। এখন ডিপেন্ড করে যে ইউনূস সাহেব কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে যান নির্বাচন পর্যন্ত, তাহলে পতিত সরকার যেই শক্তিতে চলে এখনো তার সাথে বা তার পিছনে বা তার আগে পিছিয়ে যে শক্তিটা কাজ করে, তারা চিন্তা করবে যে ইউনূস সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত রাখবেন কি রাখবেন না। কারণ বিষয়টা ইউনূস সাহেব অপসারণ দুইটা প্রক্রিয়া বাংলাদেশে, একটা প্রক্রিয়া হলো নির্বাচনের মাধ্যমে, আরেকটা হলো নির্বাচন ছাড়া যদি কোনো কেওয়াস হয়, রাজনৈতিক ক্রাইসিস হয়, তখন যদি চলে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউনূস সাহেব আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন, সেটা পতিত সরকারের যে শক্তি, সেই পতিত সরকারের শক্তিটা ওই টাইমটা পর্যন্ত ইউনূস সাহেব যদি প্রেফার করেন, তাহলে নির্বাচনটা হওয়ার একটা সম্ভাবনা আছে বা হতে পারে। আর যদি ওই শক্তিটা মনে করে যে না ইউনূস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকলে পরে তাদের জন্য খুব ক্ষতিকর, তাহলে সেটা পথটা একটু অমসৃণ বলে আমার কাছে মনে হয়। 1 নম্বর। 2 নম্বর, এই নির্বাচনে মানে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে দেওয়ার মানে হচ্ছে, এতক্ষণ তো বললাম সংবিধানের বাইরে আছে, সেই প্রশ্ন করে লাভ নাই, কিন্তু এই দুইটা একই দিনে দেওয়ার মানে হচ্ছে এটা পরিষ্কার যে যদি হা ভোট জয়যুক্ত হয়, এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, খুবই মারাত্মক এবং সূক্ষ্ম কৌশল, নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে, ক্যাবিনেট কিন্তু হয়ে যাবে, মন্ত্রী পরিষদ কিন্তু হয়ে যাবে, কিন্তু তারপরে আপনি গণভোটের রেজাল্ট যদি হা জয়যুক্ত হয় তাতে, আর যদি সংবিধানকে আমি সংযুক্ত না করি, বাংলাদেশের যে আমি ট্রেন্ড দেখে আসছি রাজনীতিবিদদের, শেষ কথা বলতে কিছু নাই, কথা পরিবর্তনশীল, যদি হা ভোট জয়যুক্ত হয় তারপর যদি সংসদে এই সংবিধানটা ইনক্লুড না করে, আমার মনে হয় না কিছু করার আছে। নাম্বার 1। নাম্বার 2, যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে তো জুলাই সনদ বেঁচে চলে গেল। তাহলে আলটিমেটলি জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই বিষয়টা মোটামুটি 99.99% অনিশ্চিত, যেটা স্বীকৃতি না হওয়ার সম্ভাবনা, যেহেতু সংসদ হয়ে যাবে এবং সংসদ চলমান থাকবে। ওটা আমরা দেখছি যে 180 দিনের মধ্যে এই করতে হবে, নাইলে ওটা হবে, নাইলে এটা হবে। অর্থাৎ যেটা আমি প্রথমে বলছিলাম যে এত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে যে ঐকমত্য কমিশন বসলো, মানে তাদের মাথায় কি বিষয়গুলো আসে নাই, তারা কি বিষয়গুলো বোঝেই নাই, বা ঐকমত্য কমিশন কাদেরকে ডাকলো, কাদের সঙ্গে কথা বললো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ঐকমত্য কমিশন যাদেরকে ডাকছেন তারা যদি ফ্রম ডে 1, আমি একটা কথা বলি আপনাকে, কারণ এটা ফেব্রুয়ারি থেকে বসছে আর আগস্টের 5 আগস্ট 2024 অভ্যুত্থান হয়েছে। আপনি এই যেদিন থেকে তারা সংস্কার কমিটিতে বসছে সংস্কার এবং ঐকমত্য নিয়ে, তখন ওই মুহূর্তে পুরো সিচুয়েশনটা ছিল ঐকমত্য কমিশনের পক্ষে। এই কারণে, কারণ তখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র কিংবা ছাত্র আন্দোলন সবই ছিল গরম, তখন যে সাহস করে কেউ বলবে আপনি সংবিধানের বাইরে যাইতে পারবেন না, 90 দিনের মধ্যে 180 দিনের নির্বাচন, আমার কাছে মনে হয় ওই পর্যন্ত যারা আগস্টের অভ্যুত্থানের হিরো, তাদের যে ফ্লোরটা ছিল, সেই ফ্লোর কারণে কেউ সংবিধানের বাধ্যবাধকতা নিয়ে কথা বলতে সাহস পাননি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তা না হলে যদি বলেন না আমরা কোনো ভয় পাই নাই, তাহলে আপনারা ঐকমত্য কমিশনের কথা শুনেন, বারবার তাদের টাকা দিতে ডাকছে গেছেন, কিন্তু সংবিধান যে ভায়োলেট হয়েছে, সংবিধানের 90 দিন 180 দিনের মধ্যে নির্বাচন হয়, প্রশ্নটা রেজ করলেন না কেন? যদি বলেন ঐকমত্য কমিশন কেন করে নাই, দরকার নেই, কথা করবে না। যদি বলেন 16 তারা ক্ষমতায় থাকবে, সে প্রশ্ন রেজ করবে কেন? সে তো তার সংবিধানই চলছে, সে তো তাদের নিজস্ব সংবিধানে চলছে। কিন্তু আমরা যারা এই দেশের আজকে বড় বড় আইনজ্ঞরাও বলেন গণভোট সংবিধানে নাই, ভালো কথা, এতদিন বলেন নাই কেন? তারা শাউটিং করলেন না যে কি ঐকমত্য কমিশন নাই, সংস্কারের বিধান নাই, গণভোট নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারবে না ওই সংবিধান মোতাবেক? কেউ শাউটিং করলেন না, কারণ ওই বিপ্লবী পোলাপানকে ভয় পাইতো তখন। আর এখন যখন সময় কেটে গেছে, এখন বলতেছেন এইটা। জিনিসটা কি বুঝাইতে পারছি?
জি 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 জি। না, এখন ধরেন এই যে 22শে নভেম্বর সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসবে। তো কেউ কেউ মনে করছেন যে আমরা কি আবার তত্ত্বাবধায়কে ফিরে যাবো, অর্থাৎ মানে অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়ক সরকার হবে? অলরেডি বিএনপির পক্ষ থেকে কিন্তু এরকম কিছু কথা বলা হয়েছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। তো এটা আপনি কি কি হতে যাচ্ছে? আমি আপনাকে বলি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাই বলেন না কেন, একটা জিনিস মনে রাখবেন, আদালত সংবিধান লিখতে পারে না, আদালত আইন বানাইতে পারে না। আদালত কি পারে সেটা বলছি। আদালত হলে যে সংবিধানটা আপনার থাকবে সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি সংবিধান বানায়, সংসদ বানায়, আদালতে গেলে সেই সাংঘর্ষিক প্রশ্নটাকে বাতিল করতে পারে, কিন্তু আইন বানাইতে পারে না। এক। দুই, আপনি কিন্তু কি মনে আছে যে এবিএম খালেদ সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর তারপরে কি একটা সংশোধনী হইতে হয়েছিল না সংবিধানে? জি। অন্যতম, যেটা পঞ্চদশ সংশোধনী। তাহলে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেই বাতিলে তো বাতিল হয়নি, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী আনতে হয়েছে। আইনে সেখানে বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, তাই তো? এখন এখন যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার কালকে ফেরত আসে, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলে অটোমেটিক যেটা হয়ে যাবে তা কিন্তু নয়, আবার অষ্টাদশ সংশোধনী আনতে হবে। এখন তো 17তম হয়ে গেছে, 18তম সংশোধনী আইনে আবার তত্ত্বাবধায়ক সরকার ঢুকাইতে হবে। 2 নম্বর আসেন সংসদের ক্ষমতাটা আমি বলি। যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে আর সংসদ যদি বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার বহাল করবো না, তাতে কিছু করার নাই। আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত না দেয় কোর্ট, তারপর যদি সংসদ মনে করে তত্ত্বাবধায়ক সরকার আবার আনবে একটা সংশোধনীর মাধ্যমে, সেটাও আনতে পারবে। এখন যে কথাটা আজকে বলতেছি, যে কথাটা বলছে বিএনপির তরফ থেকে, আপনি বলছেন যে এই সরকারের নাম, এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তর, এটা কোর্ট করতে পারবে না। এই এখতিয়ার নাই। কোর্ট কি সরকার পরিবর্তন করতে পারে যে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বানাই দিলাম, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার বানাই দিলাম, পারবে? না, এখন ধরেন কোর্ট যদি আদেশ দেয় যে পঞ্চদশ সংশোধনী আমি বাতিল ঘোষণা করা হলো, এখন পূর্ব অবস্থায় ফিরে যাবে। তো পূর্ব অবস্থায় এখন যদি কোর্ট বলে, আমি বলছি আপনার প্রশ্ন, কোর্ট যদি বলে যে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো, মানে পঞ্চম সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ফেরত দেওয়া হলো, পঞ্চম সংশোধনী ন্যাচারালি বাতিল হয়ে যায়, এবং 13তম সংশোধনী যেটা ছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, সেটাকে রিস্টোর করা হলো, কথা বলছি। যদি রিস্টোর করা হলো, কোর্ট বলে দেয়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, কোর্ট যদি বলে দেয় আমাদেরকে মানতে হবে, আমার কথাটা বুঝেন। কিন্তু কোর্ট সেটা বলতে পারে না, কারণ কোর্ট তো সংবিধান তৈরি করতে পারে না। ওই রেজিস্টার করা মানে কিন্তু সংবিধান, এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান, এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান। তো কোর্ট তো সংবিধান লিখে দিতে পারবে না। এই যে রেজিস্টার করার মানে কি, যেটা 18তম সংশোধনীর মাধ্যমে আসবে, আর আপনি সেখানে পিছনটা রেজিস্টার করে দিলেন, তাহলে কি আবার একটা প্রবলেম নিয়ে আমরা কোর্টে গিয়ে বলবো যে এটা বাতিল করে 15টারে রেজিস্টার করে দেন? এটা হবে? এটা হবে? এখন আমরা যে জায়গাটায় আছি, আমরা যদি এখন গোজামিল দিয়ে যাই, সেটা ভিন্ন কথা ভাই। আমার এখন এই দেশে কোনো কিছুর উপর আস্থা নাই, কারণ আমরা যা করতেছি আমরা কোনোটাই আমরা রাইট অর্ডারে নাই, আমরা সঠিক নিয়মে নাই। যেমন কয়েকদিন আগে বলেন, এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য। এবং আমরা ধরেন যে ঐকমত্য কমিশনে এমন একজন মানুষ আমাদের বাংলাদেশে আমরা পেলাম না যাকে সবাই মানে একই সঙ্গে শ্রদ্ধা করে বা যার কথার গুরুত্ব দেয় বা যিনি বোঝেন। আমাকে বিদেশ থেকে লোক হায়াত করে আনতে হলো, তিনি গোজামিল লাগায় একবার দেশ থেকে চলে গেলেন, তাকে আমি আবার এনে উপদেষ্টার মর্যাদা দিয়ে আমার সহকারী বানাইলাম। মানে একটা কি বলবো, মানে একটা বাপের মতো অবস্থা আর কি। আমি আপনার সাথে একমত, ধরেন প্রথম পার্টে আসেন, বিদেশ থেকে এনে তাকে বসানো হলো যে আপনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা কি প্রতিবাদ করছি? আমরা বাইরে এসে প্রতিবাদ করি, বিদেশি লোক আসছে, আবার সে ডাকলে যাচ্ছি, কারণটা কি আমার বুঝান আপনি? কেন আমরা প্রতিবাদ কেন করলাম না? আবার তাকে ডেকে এনে সহকারী বানাইলো, সেখানেই আমাদের প্রতিবাদ কোথায়? তার মানে আমরা আলটিমেটলি কি চাই জানেন? আই এম টেলিং ইউ, উই ডোন্ট বিলিভ ইন পলিটিক্স, রাদার উই বিলিভ ইন টেকিং ওভার দ্য পাওয়ার। এই মনে হইলো যে ওই এর মতো, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের যেরকম আপনি কোনো কিছু বিরোধিতা করলে ওরা গাইড চলে ওইটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, যেহেতু সবাই ডক্টর আলী রিয়াজের কার্যক্রমের ব্যাপারে একটু নাখোশ, তার ব্যাপারে অনাস্থা, ইউনূস সাহেব তার এনে আবার মানে তার আগের থেকেও ইয়ে পজিশনে বসাইছে, বসাইছে। ইউনূস সাহেব ক্ষমতা দেখাইলো, আমি মানলাম, বসাইলো। আমরা প্রতিবাদ করি না কেন এখন বলেন? আমরা কেন প্রতিবাদ করি না? আমরা যদি এই জিনিসটাই বুঝতাম, তাহলে কি আমরা এতটুকু এই অবস্থায় আসতাম জুলাই বিপ্লবের পরে? আমাদের যদি সেই সেন্সিবিলিটি থাকতো বা আমাদের যদি সেই দেশপ্রেম থাকতো, আমাকে এই পর্যন্ত আসতাম? সেটাই তো বলতেছি। তাহলে যেখানে যিনি বলবেন সেখানে বসে তার অ্যাডভান্টেজটা নিতে থাকবেন, আপনি কি করবেন? যে যেখানে বলবে সে তার সুবিধাটা নিতে থাকবে। আমরা যে ডাল নাই তলার নাই, তার সাথে কিছু করতে পারলাম না, আর এই আমরাই নাকি হাসিনাকে আন্দোলন করছি 15 বছর। এখানে আবার একটা কমন প্রশ্ন আমার আসছে কি জানেন সরোয়ার ভাই? আমরা যাদেরকে 12 বছর যাবত আন্দোলন করছি তাড়ানোর জন্য, তিনি কিন্তু 15 বছর ক্ষমতায় ছিলেন। আর যে ইউনূস সাহেবকে আমরা সবাই মিলে কোঅপারেশন করতেছি, তিনি 14-15 মাসই টালমাটাল। এর থেকে আপনি বুঝে নেন যে আমরা কি কোঅপারেট করলাম। এবং এই যে এতদিন থাকলো ইউনূস সাহেব, এই আলী রিয়াজকে নিয়ে, এই বিদেশি লোককে নিয়ে, নাগরিকত্ব নাই এদেরকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি বলি, অথচ আবার তাদের ডাকে সাড়া দিয়ে যাচ্ছি, আবার তাদের কাছে গিয়ে বসতেছি, কারণ একটাই, যে কোনো ভাবে নির্বাচনটা হইলে ক্ষমতায় যেতে চাই। আমার কাছে মনে হয় জুলাই সনদের আইনি ভিত্তি কারো মাথায় নাই, এবং এটা নিয়ে কেউ বিন্দু মাত্র ভাবতেছে না, যার জন্য এখন আবার একটা কথা আসছে, এনসিপি নাকি তলে তলে আপোষ করতে চাচ্ছে, সিট ভাগাভাগি করতে যাচ্ছে। মানে যাচ্ছি কোথায় আপনি বলেন তো? গণতন্ত্রে এইটা কি পারমিট করে যে যতগুলো পার্টিসিপেট করবে এদের সাথে আলাদা করে সিট ভাগাভাগি করে আপনি ক্ষমতায় চলে যাবেন?
তার মানে আলটিমেটলি আমরা কিন্তু সেই নির্বাচনটা যদি হয়ে যায় যথারীতি, নির্বাচন এবং গণভোট যদি একসাথে হয়ে যায়, আপনি নিশ্চিত থাকেন গণভোটের কোনো গুরুত্ব থাকবে না, এবং এই নির্বাচিত হয়ে যারা বসে যাবে তারা কিন্তু সেই পুরনো ধাঁচে পুরনো সংবিধানে ঢুকে যাবে অটো। যদি বলেন কোন বিধানে, কোনো বিধান নাই, ঢুকে গেলাম এবং 5ই আগস্টে যে সংবিধানটা ছিল সেই সংবিধান নিয়েই বসে গেলাম। তো এখন ধরেন সংবিধানের প্রসঙ্গে আসছি আমি, এই যে গণভোটে দেখা যাচ্ছে যে মানে গণভোট তো এতদিন জানতাম যে হা নার উপরে হয়, এখন এখানে 4টা প্রশ্ন ঢুকতেছে, জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। এর মধ্যে বিএনপির একটা প্রধানতম বিষয় হচ্ছে যে তাদের যে দেয়া নোট অফ ডিসেন্ট গুলো, সেই নোট অফ ডিসেন্টের জায়গাটা কিভাবে গণভোটে আসবে বা গণভোটে আসে নাই। অর্থাৎ বিএনপি মহাসচিব সালাউদ্দিন সাহেব বললেন যে সরকার তাদের সঙ্গে এক ধরনের 2 নম্বরই করছে, এরকম একটা বিষয়। তো গণভোটটা এবং নোট অফ ডিসেন্ট আমরা কিভাবে এটা আসলে সমাধান হতে পারে মনে করেন আপনি? দেখেন, গণভোটের যে বিধান, আপনি ওখানে 84-85টা বিষয় ছিল মূলটাই, টোটালটাই 84-85 বিষয়টার মধ্যে 30-35টার সাথে একমত হয়েছে, কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিছু নো কমেন্ট আছে, নানান ধরনের আছে। এখানে উপস্থিতি ছিল কত পার্সেন্ট লোকের? আপনি যদি বলেন কোন দলের, এমন কোন দল ওখানে ছিল না যার সর্বোচ্চ 30%-এর বেশি এই জনগণ রিপ্রেজেন্ট করে, তারা আমি ধরে নিলাম। তো 30% যদি সবচেয়ে বড় দল রিপ্রেজেন্ট করে থাকেন, তারপরে মেজো দল যেটা ছিল সে হার্ডলি অন্যান্য মেজো দলের সাথে যারা সম্পৃক্ত ইসলামী দল সবাই মিলে হার্ডলি 10% লোক রিপ্রেজেন্ট করে, তাইলে হলো 40%। বাকি 60% এর ভিতরে ধরে নিলাম 25% ধরে নিলাম মার্কেট খাতিরে 20-25% আওয়ামী লীগ জাতীয় পার্টি, তাহলে 40 আর 20 60-65% গেল। বাকি যে 35% অ্যাবসলিউটলি তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, ফ্লোটিং ভোটার যারা বা ফ্লোটিং জনগণ। তাহলে যে তাদের গণভোটে তো তারাও ভোট দিবে। যখনই আপনি গণভোটে পাঠাবেন, পরিষ্কার পাঠাইতে হবে জুলাই সনদের আইনি স্বীকৃতি বা এই যে সংস্কার 2025 চাও কি চাও না, হ্যাঁ বা না। ওখানে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট এত কিছু নিয়ে যাওয়ার কোনো বিধান নাই, পরিষ্কার গণভোটের নিয়ম। গণভোট কি 5 পাতা আপনি লিখে দেন, তারপর সবাই পড়বে আর গণভোট দিবে, হ্যাঁ বা না দিবেন। জুলাই সনদের আইনি স্বীকৃতি, সংবিধান সংস্কার 2025 চাও কি চাও না, হ্যাঁ বা না, শেষ। সেখানে আপনি এটাকে জটিল করলেন পরিষ্কার। এটা ইউনুস সাহেব আমার কাছে মনে হয় যে উনি বুঝেন কি যে এই সংসদ হয়ে যাওয়ার পর এগুলো কিছু হবে না, এগুলো কিছুই হবে না, উনি জানেন। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি সবাই না বদল দিয়ে দেয় তা তো গেল কি, জুলাই সনদ বেঁচতে গেল, পরিষ্কার তো জিনিসগুলো। অর্থাৎ জুলাই সনদ এখন কোনো সাবজেক্ট না, ক্ষমতায় যাওয়ার কোনো সাবজেক্ট, এবং ইউনুস সাহেব আসতে চলে যাবে, পরিষ্কার। উনি কি আসলে আসতে যেতে পারবেন? আপনি মনে করেন সিচুয়েশন ঠিক ওরকম? ওনাকে মানে উনি কি চলে যেতে পারবেন কি? এটা উনি চলে যেতে পারবেন, আমার ব্যক্তিগত ধারণা উনি চলে যেতে পারবেন। কেন পারবেন সেটা বলি। ইউনুস সাহেব নির্বাচন দিয়ে চলে গেলে যেটা হবে, নির্বাচনে সরোয়ার ভাই ক্ষমতায় যাবে, নির্বাচন হইলে মনে করেন ফর এক্সাম্পল সরোয়ার ভাই ক্ষমতায় যাবেন বা রাজ্যে গিয়ে ক্ষমতায় যাবে নির্বাচন পেলে, আর নির্বাচন হওয়ার মানে ইউনুস সাহেব তো চলেই যাবে নির্বাচিত লোকের কাছে ক্ষমতা দিয়ে। কিন্তু নির্বাচন ছাড়া যদি ইউনুস সাহেব চলে যায় তাহলে তো আপনারা আমার ক্ষমতায় যাওয়া হলো না, আপনারা আমার ক্ষমতায় যাওয়া হলো না। তো সেক্ষেত্রে যারা চিন্তা করে যে নির্বাচন হইলে পরে তারা ক্ষমতায় যাবে, শুধু তারা যেভাবে ছলে বলে কেউ চলে ইউনুস সাহেব কিভাবে রাখবে, রাইখে নির্বাচনটাকে ক্ষমতায় চলে যাবে, তারপর ইউনুস সাহেব জাহান্নামে যাবে। আর প্রকৃত শক্তি যেটা আমি বললাম, তারা যদি মনে করে ইউনুস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত থাকাটা তাদের জন্য খুব খারাপ, তাদের জন্য গ্রহণযোগ্য না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এই 3 মাসও তারা সহ্য করতে পারবে না, তাহলে পরে নির্বাচনটা অনিশ্চিত হতে পারে, যে কোনো ক্রাইসিস হয়ে যেতে পারে যে কোনো সময়। এবং ওই শক্তি, যে শক্তি ইউনুস সাহেবকে সরাইতে চায়, সেই শক্তি যদি কোন রকম একটা সিচুয়েশন ইউনুস সাহেবকে সরাইতে পারে, তারপরে দেশে নির্বাচন হইলো কি হইলো না, কবে হবে কি হবে না, আই এম শিওর তারা মাথা ঘামাবে না। এবং করণীয় কি? করণীয় কি ভাই? এখন আমি একটা সাধারণ লোক, আমি কি বলবো? করণীয় কি তো আমার কাছে কেউ চায় না। আপনার পর্যবেক্ষণ একটু শুনি আমরা। ধরেন আপনি আপনার কথা আপনি বলছিলেন যে ইউনুস সংবিধান দেশ চলছে, জুলাই সনদ, গণভোট আগে না জাতীয় নির্বাচন পরে নাকি দুটো একসাথে, এই যে ধরেন আমরা যে একটা কি বলবো এটা ঘূর্ণাবর্তের মধ্যে পড়ছি আমরা আসলে বেরোয় আসবো কিভাবে ইউনুস সংবিধান থেকে? মানে আসলে এখন করণীয় কি? ধরেন আপনি মনে করেন যে করণীয়টা ছিল আমাদের একটাই, করণীয় ছিল আমাদের একটাই। হ্যাঁ বলেন। মানে আমাদের একটা ভুল আমরা সংশোধন করবো, বা আমরা আবার নতুন করে একটা পদক্ষেপ নিয়ে আমরা আগের বিষয়গুলো রিকভার করবো ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। তো আমাদের আগামীকাল সকাল থেকে আমরা কি করতে পারি? মানে সমাধান কি গ্রহণযোগ্য কিভাবে হতে পারে? আমি যদি দায়িত্বে থাকতাম, আমি প্রথম একটা গণভোট করতাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে সেই বিচারগুলা সকলে দেশবাসী আগে চান কি চান না, হা বা না ভোট দেন। আমি প্রথম যেতাম সেখানে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি সেখানে হা জয়যুক্ত হতো বিপুল ভোটে। এবং তারপরে গণভোট আরেকটা ওই একই ভিতরে যে প্রথম নির্বাচন বিচার, তারপরে নির্বাচন, হা বা না ভোট দেন, আমি সেখানে যেতাম। আমার কাছে মনে হয়, আমি জানি না এই সরকার পারবেন কি পারবেন না, এখনো যে যাওয়ার সুযোগ আমি জানি না এখন আছে কিনা, সেই অবস্থাটা আমি জানি না, কিন্তু আমি হলে এটা করতাম। বিচার, সংস্কার এবং বিচার আগে, এবং তারপরে নির্বাচন, হা বা না ভোট দেন। আপনি বলেন তো ভোট দিতে কোথায়? অবশ্যই হাতে আসতে পারে, অবশ্যই হাতে, সেটা তুমি করতে পারতেন। এখন আমার কাছে মনে হয় যে সাহস যদি থাকে এখনো করা যায় না যে তা না। আর এখনো অনেক হাতের, আমরা কি বলি হাতের পাঁচ আছে না, শেষ সম্বল যেটাকে বলে, এরকম আছে না হাতের পাঁচ অনেক কিছু থাকে।
সেটাও আছে না, এটা তা না, কিন্তু সব কথা তো আর বলা যাচ্ছে না। But শুধু এইটুকু বললাম যে আপনি দেখেন এটা আমার একটু মনোভূত হয়েছে কিনা আপনার? না, অবশ্যই অবশ্যই মনোভূত হয়েছে, কারণ ধরেন যে সকল কিছুর উপরে হচ্ছে বাংলাদেশের গণভোট। গণভোট, মানে জনগণের মতামত, জনগণের আমরা যে বলছি বারবার, ধরেন ইউনূস সাহেবের কথায় আপনি দেখবেন হচ্ছে উনি যখন কথা বলেন, উনি মোটিভেশনাল স্পিকারের মতো উনি কথা বলেন সবসময়, এবং ওনার এই জাতির উদ্দেশ্যে ভাষণও দেখবেন অভূতপূর্ব, অসাধারণ, মানে নানা রকমের শব্দের ব্যবহার, এবং ফলাফল কিন্তু আমরা ওইরকম কিছু পাচ্ছি না। কিন্তু আমরা গত 15 মাসে ওনার উপর যে নির্ভরশীলতা ছিল আমাদের, সেই নির্ভরশীলতা উনি কি বলবো যথাযথ ব্যবহার করতে পারছেন বলে আমি মনে করি না, এবং অধিকাংশই আমি যাদের সঙ্গে কথা বলি বা বুঝি তারা সেটা মনে করেন। তো এখন আসলে এই যে জটিলতা, এই জটিলতা ওনার এই উপদেষ্টা পরিষদ দিয়ে জটিলতার সমাধান সম্ভব কিনা আমাদের, আমি 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 ঠিক জানি না ওনার এই উপদেষ্টা পরিষদ দিয়ে সম্ভব কিনা, এক নম্বর। দুই নম্বর যে কথাটা আমি বললাম যে সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন, হ্যাঁ বা না, এটা এখন উনি করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। বিকজ এটা ঘোষণা করার সাথে সাথে ফলোইং ডেতে মাঠে নেমে যাবে এবং ওনাকে চলে যেতে হবে, কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় দল বিএনপি মাঠে নামে ইউনূস সাহেব টিকতে পারবেন না। এবং একমাত্র বড় দলই আছে ইউনূস সাহেবের মানে মানে রাখা এবং না রাখা। এবং এখনো যদি আপনি যেটা কোনো ভাই যে আলাপটা আপনি আমি করলাম, আপনি যদি এই এতদিন যে আলাপটা হইতেছে, ঐক্যমত্য কমিশন বলেন, সংস্কার কমিশন বলেন, গণভোট বলেন, জুলাই সনদ বলেন, একটা দলও কিন্তু বলেনি যেটা রাষ্ট্র এবং দেশের জন্য অমঙ্গল। কেউ বলতে পারেনি। আমি এখনো চ্যালেঞ্জ করছি, আপনার দলের জন্য যদি ক্ষতিকর হয় কোনো এতে আমার কিছু আসে যায় না, দলের জন্য ক্ষতিকর কিছু আসে যায় না। একটা দলও কিন্তু বলে নাই দেশ এবং রাষ্ট্রের জন্য জুলাই আইনি সনদ ক্ষতিকর, বলে নাই। দেশ এবং দেশের জনগণের জন্য গণভোট ক্ষতিকর, কেউ কিন্তু বলতে পারেনি। এগুলো তারা ব্যাখ্যা দিতে পারতো, আমরা মেনে নিতাম। আর আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্র এবং জনগণের জন্য যেটা ভালো সেটা আমি অবশ্যই সমর্থন করবো। দলের জন্য যেটা ভালো কিন্তু সেটা যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, অফকোর্স আমি অ্যাকসেপ্ট করবো না। সেটা যদি একটা সিঙ্গেল ব্যক্তিও থাকি আমি করবো না। এখন বলতে পারেন এতে কিছু আসে যায় না, ইয়েস কারেক্ট, কিছু আসে যায় না। কারণ দেখছি তো 1400 লোকের প্রাণ গেল, তার ভিতরে বড় দলের নাকি 427 জন লোক মারা গেল, 16 বছর যাবত আয়না ঘরে নির্যাতিত হইলো, বুকের তাজাগুলি 57টা সেনা অফিসার মরে গেল, দেশের সার্বভৌমত্ব নাই, 10 লক্ষ রোহিঙ্গা ঢুকে গেল, শাপলা চত্বরে হামলা হইলো, পুরাটা দেশ নীরব। এমন ভাবে ইউনূসের বিরুদ্ধে আমরা লাগলাম, ইউনূস এই সরকারের বিরুদ্ধে যে পিছের 16 বছরের ইতিহাসই নাই। এর মানে আমি সরকারের সমর্থক, আপনি নিজে বুঝছেন না তখন আমি কি বললাম। আমাদের যে প্রধানতম যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, যারা ধরেন 15-16 বছর ঐক্যবদ্ধ আন্দোলন করলো, গালাগাল সহ্য করলো, মার খাইলো, গুম হইলো, মামলা হইলো, তো তাদের দায়িত্বশীলতার কি তারা পরিচয় রেখেছে 5 আগস্ট পরবর্তী সময় বিএনপি জামাত এই প্রধান দুইটা? ঘটনা কি জানেন, যে বিষয়টাকে আপনাকে টাচ করে না সেটার জন্য আপনার ফিলিংস থাকবে না। যেমন ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার কাছে 5টা ভিক্ষু ভিক্ষা চাইলো, আপনি 3 নম্বর করে দিলেন, 1-2 দেন নাই, 4-5 দেন নাই। এর মানে কি 3 নম্বরের যে আবেদনটা সেটা আপনাকে টাচ করেছে, বিধান তাকে দিচ্ছেন, বাকি 4টা আপনাকে স্পর্শ করেনি, ওর চাওয়ার ভঙ্গিটা আপনাকে টাচ করছে, অথবা ঘটনাটা আপনাকে মানে কষ্ট দিচ্ছে ইত্যাদি। আমার দেশে যত রাজনৈতিক আন্দোলন হোক, অভ্যুত্থান হোক, গণ অভ্যুত্থান হোক, পুলিশের লোক মারুক, আর্মিতে মারুক, যে যেখান থেকে মারুক, আয়নাঘরে থাকুক, কোনখানে তো আপনি বলেন তো কোন রাজনৈতিক নেতা বা নাতি তাদের একটা চুল টাচ হয়েছে এই আন্দোলনে? চুলও তো ছেড়ে নাই কারণ। বাংলাদেশে আমাদের দেশে যত রাজনৈতিক নেতা তাদের কোন আপনি 85% পাবেন তারা বহির্বিশ্বে থাকে। আর রাস্তায় যারা আন্দোলন করে তারা হ্যান্ড টু মাউথ, ভিক্ষুক, শ্রমিক, বাদাম বেচে, এরা বেচে, স্লোগান দিয়ে মাঠে নামে, 500 টাকার বিনিময়ে একটু 1 প্লেট বিরিয়ানির বিনিময়ে যায়, ডেড বডি গুলা কাউন্ট হয়। অর্থাৎ রাজনীতিবিদদের নেতা বলেন, নাতি বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সব তারা বিদেশে পাঠায়। আর এই দেশে যারা সাধারণ হ্যান্ড টু মাউথ, অভাব, দারিদ্রতার মধ্যে আছে, তাদেরকে তারা মাঠে পাঠায়। এবং মাঠে যাদের ডেড বডি হয় তখন সেগুলোকে তারা ক্যাশ করে রাজনীতিবিদরা, এবং কোনো টাচ করার কোনো কারণ নাই। কারণ নিজের পিতা মারা গেলে বড়দের দুপুরবেলা ভাত খায় না, দাফন দিয়ে রাতে খায়। সেখানে অন্য বাড়ির অন্য সন্তান মারা গেলে কেন আপনাকে টাচ করবে? আপনি বলেন তো কি কারণে টাচ করবে? হেলিকপ্টার দিয়ে গুলি করে যখন মারেন, হেলিকপ্টার দিয়ে গুলি করে মারে, আমি এমন বক্তব্য পাইছি একজনে গুলি করে তার ওয়াইফ নাকি তারা বলছে যে তুমি যখন গুলি মারতে তোমাকে হিরোর মতো মনে হয়েছিল। আরে সভ্য জগতে কোথাও আছে নাকি যে নিজ দেশের আর্মি নিজ দেশের নাগরিককে মারে, নিজ দেশের পুলিশ নিজ দেশের লোকের মারে? কোথায় আছে? আপনি এটাকে আইন বানায় নিয়েছিলেন। আপনি এটা সবাই র্যাব সৃষ্টি করছে কারা? র্যাব তো সবসময় লোক মারছে, যখন যে ক্ষমতায় ছিল তখন লোক মারছে। আপনি এটা রাষ্ট্র বানান কিভাবে? এরকম একটা বাহিনী ক্রস ফায়ার দেবেন, গুলি করে মেরে ফেলবেন। আজও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো 29 সাল পর্যন্ত খালি জঙ্গি দমনই হইতো। এখন জঙ্গি কোথায়? এখন জঙ্গি কোথায়? এই যে নাটক 24 আওয়ার্স ডেড বডি যদি আপনার রাজনীতি সত্য হয়, ব্লাড যদি আপনার রাজনীতিতে টিকে থাকার ইয়ে হয়, আমি এখন পর্যন্ত গ্যারান্টি আবারও রক্তের খেলা হবে। যে ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসলেও রক্তের গন্ধ বলবে। এবং আমার কাছে মনে হয় যে 1400 ডেড বডি, তারপরে এই ক্ষতি পালানো, গভর্নর পালানো, এবং কি বলে সিনা হত্যা, আয়নাগর, সেনা অফিসার হত্যা, রোহিঙ্গা ঢুকানো, ছাত্র হত্যা, ইট ইজ নট সো ইজি। এত সহজে বোধহয় যাবে না। আমার কাছে মনে হয় বরং আমরা সেকেন্ড স্টেজে ঢুকলাম। আপনি জুলাই আন্দোলনটাকে ধরেন, আমার কাছে মনে হয় যে আলটিমেটলি আমরা সেকেন্ড স্টেজে ঢুকতে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। ওটা, এবং আমি আপনার সঙ্গে যদি সাপ্লিমেন্ট করি, ধরেন আমাদের প্রধান দুইটা দল বিএনপি জামাত, ধরেন জামাতের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলাই মেরে ফেলছে হাসিনা। জামাতের কাছ থেকে আমরা ওরকম কোনো স্ট্রং কোনো আন্দোলন বা প্রতিরোধ পেয়েছিলাম? পাইনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 6টা বছর জেলে ছিলেন, বিএনপি কে একটা জোরালো আন্দোলন করতে পারছিল? পারে নাই। এখন জুলাই পরবর্তী ধরেন এক একজনের যে গলা শক্তি, ছাত্র জনতার বুকে রক্তের উপর ভর করে আমরা ফ্যাসিজম হটাইছি,
এখন দেখা যাচ্ছে যে প্রধান স্টেক হোল্ডার হয়ে গেছে সব রাজনৈতিক দল। হ্যাঁ, তারা ছিল অংশ আচ্ছা। ছিল 16 বছর ধরে, তারা অবশ্যই না না আপনি যে ছিল কিভাবে ছিল? আপনি একজন বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমান, ওনার খেতাব ছিল কি বীরুত্তম, নাকি বীরুত্তম না বীর প্রতীক আমি জানি না, মানে কেন বীরুত্তম। তো এই বীরুত্তম ভদ্রলোকের খেতাবটা যখন কেড়ে নেয়, সে তো মুক্তিযোদ্ধা। তখন বাংলাদেশে আরো তো মুক্তিযোদ্ধা ছিল, তারা কি কেউ কোনো প্রতিবাদ করছিল বাংলাদেশে? অ্যাটলিস্ট মুক্তিযোদ্ধার পক্ষে তো থাকবে, গেল সেটা। তারপরে মুক্তিযোদ্ধার একজন স্ত্রী, বিধবা পত্নী, উনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, বাদে দিলাম, ওনাকে যখন শহীদ মনিরুল রোডের থেকে বের করে দেওয়া হয়, তখন একটা লোক নিহত হওয়া তো দূরের কথা, কোন লোক আহত হয়েছে? তো আপনার মাথার তাজ এবং আপনার রাজনৈতিক অস্তিত্ব যাকে দিয়ে, তাদের জন্য যখন আপনারা কিছু করতে পারেননি, আমি কি করে আস্থায় নিব যে আপনারা কিছু করতে পারবেন? গত 16 বছর এমন কোন নেতা নাই, অনেক বড় বড় নেতা সর্দি কাশিতে সিঙ্গাপুর ব্যাংকক গেছেন, অথচ তাদের নেত্রী যেতে পারেননি বিদেশে চিকিৎসার জন্য। সেই চিকিৎসার জন্য পাঠাইতে হয়েছে ছাত্র আন্দোলনের পরে, ইউনূস সাহেবের নেতৃত্বে ছাত্র আন্দোলনের পরে, এবং যখন খালেদা দেশ ত্যাগ করে চিকিৎসার নামে, মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী যায় এয়ারপোর্ট দিয়ে। সর্বোচ্চ সম্মান হারানোর পর, মানিক যাওয়ার পর খালেদা জিয়ার যে সম্মানটা দিচ্ছে, সেটা ইউনূস বলেন আর ছাত্র বলেন তারাই দিচ্ছে। আজও কিন্তু রাজনীতির মাঠে, বড় রাজনীতির ইলেকশনের সামনে কোথায় বেগম খালেদা জিয়ার আলোচনা? আমরা তো দেখি না যে খালেদা জিয়ার বাসায় যাচ্ছে 5 জন ডেইলি, একটা সোশ্যাল মিডিয়া আসছে, ওনার সাথে বসতেছে, কথা বলতেছে, আমরা তো দেখছি না। সে অসুস্থ, আমি যদি বলি অসুস্থ, 3টা সিটে তো তার নাম আসছে যে উনি দাঁড়াবেন, ইলেকশন করবেন। কিছু না হোক, তার বাসায় তো আমরা যাতায়াত দেখি না। দেখেন, আপনি দেখেন কিনা? না। আমার তাহলে তো এখন আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা এখন মানে কি করণীয় বা কি হতে যাচ্ছে, আপনার শেষ মন্তব্য। আমাকে আবার কোনো ফাঁদে পড়লাম, আমাকে আবার কোনো অস্থিতিশীলতা দিকে যাচ্ছি, আমাকে আবারও কি মানে আমাদেরকে বুকে রক্ত দিয়ে অনেক কিছুই প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে হবে? আমরা সেটা কই যাচ্ছি? আমার কাছে যেটা এখন সিম্পল, আমি যেটা মনে করি, আপনি যে নির্বাচন, আমি জানি না নির্বাচন হবে কিনা, ধরা নিলাম তর্কের ক্ষেত্রে হয়ে গেল, সেটা সাস্টেনেবল হবে না। তারপরে আপনার এখন টার্নিং পয়েন্ট অনেকগুলো, 17 তারিখের জাজমেন্ট, ওদিকে আর্মি কিছু কাস্টডিতে আছে, তাদের ট্রায়াল চলতেছে, সবকিছু মিলে কিন্তু সিচুয়েশন উত্তপ্ত। আমরা সার্ফেসে যা দেখি, সার্ফেসের নিচে অনেক কিছু থাকতে পারে, কারণ একটা ফাংশন এক এক রকম। আমরা কাগজে কলমে নির্বাচন নিয়ে, গণভোট নিয়ে দৌড়াচ্ছি, ইনফ্যাক্ট অন্য জায়গায় কি হচ্ছে আমরা জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একই কথা মনে হয় যে আমাদের যে বিজয়টা হয়েছে, সেই বিজয়টা হইল হাসিনার মতো একটা ফেসিজম বা ফেসিস্ট শক্তিকে পরাজিত করছে এই দেশের মানুষ, সেটা একটা প্রথম বিজয়। দ্বিতীয় সুসংবাদ হইলো যে বাংলাদেশে আর যাই হোক, সে মানে ওই ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে আর আসবেন না, এটা দ্বিতীয় সুখবর। আর তৃতীয় সুখবর হলো দেশটা হয়তো একটা জায়গায় গিয়ে আলটিমেটলি দাঁড়াবে, এবং সেই স্টেজে আমরা ঢুকতে যাচ্ছি বলে মনে হয়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনাকে ধন্যবাদ। আসলে ধরেন এত জটিল বিষয় যে এই আলোচনা, এটার কোনো সমাধান দেয়া বা এটা বের করা খুবই কঠিন। এখন কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, জনগণের উইলের উপর ছেড়ে দিতে হবে কোন দিকে যায়। না আমি আপনার সাথে একমত। আমার কাছে জায়গায় একটা আমি আবারও রিপিট করে যাচ্ছি যে আমি যদি থাকতাম তাহলে আমি বলতাম সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, হ্যাঁ বা না বলুন, আমি এই গণভোট করে ফেলতাম। ওইটাই, আমরা তো ইউনূস সাহেবের উপর আস্থা রেখে এখন অনেকে মনে করেন যে আমরা একটা আসলে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ইউনূস সাহেবের ব্যাপারে আমি বলে দিতে পারি আপনাকে, এখানে যদি বলেন ইউনূস সাহেবের ব্যাপারে একদম জাস্ট ফুল স্টপ, আপনি ওনার কাছ থেকে আর কিছু পাবেন না। যদি আশা করেন সেটা বোকামি। যেমন আপনি যদি একটা নায়িকার দিয়ে ছবি বানাইতে চান এবং আপনার পরিচালক হন, আপনি শুটিং করাচ্ছেন, আপনি 2 মাস 3 মাস শুটিং করাইছেন, এই 2 মাস 3 মাস পরে বলতেন না আরো চাই 4 মাস পরে আপনাকে ফুল স্টপ দিতে হবে, হয় তাকে দিয়ে ছবি করবেন, নয়তো নতুন নায়িকা বানাবেন, এর ইন বিটুইন কিছু নাই। আবার এক্সাম্পলটা আমার পছন্দ হয়েছে, একদম খুব পারফেক্ট আপনি এক্সপ্লেইন করছেন, এটা খুবই পছন্দ হয়েছে আমার। তবে লাস্ট যে বিষয়টা আপনি বলছিলেন যে তর্কের খাতিরে যদি ধরেও নেই যে নির্বাচন হয়ে গেল বা হবে, এই যে তর্কের খাতিরে শব্দটা কেন আসলো? নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা মানুষের মধ্যে কাজ করছে, আপনি কি সেটাকেই সাপোর্ট করুন? আপনি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি কিন্তু আবার কথা রিপিট করছি, ইউনূস সাহেব চলে যাক সেটা কারা চায়? ইউনূস সাহেব চলে যাক সেটা চায় যে বিচার প্রক্রিয়া চলতেছে, বিচারটা যাতে না হয়। অন্য কোনো রাজনৈতিক দল আসলে আমি নিশ্চিত করে বলে দিতে পারি তারা কি খালাস হয়ে যাবে না, প্রলং হবে, অর্থাৎ রায় পাওয়া কঠিন হবে। কেউ তো বলেন একটা লম্বা প্রক্রিয়া, এই বিচার লম্বা প্রক্রিয়া না, কারণ একটা দুইটা নির্দিষ্ট কোর্টে নির্দিষ্ট মামলা হচ্ছে, কন্টিনিউ করলে লম্বা সময়ের ব্যাপার না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিচারগুলো টার্নিং পয়েন্ট, সেক্ষেত্রে ইউনূস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকলে একটা রায় হতে পারে এবং সেটা আপিল পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সেটা একটা টার্নিং পয়েন্ট, এটা কেউ চায় কিনা, এটা যারা চান না তারা নির্বাচন বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেই পারেন। আর যারা নির্বাচন হলেই ক্ষমতায় যাবেন, তারা এই ষড়যন্ত্র অমুক তমুক যাই কিছু চলুক না কেন, তার ভিতর থেকে কোনো মতে চান একটা নির্বাচন হতে। কেননা যদি কোনো কারণে ইউনূস সাহেব নির্বাচন ছেড়ে চলে যান, তাহলে আগামী সামরিক টেক ওভার তৃতীয় পক্ষের কেউ আসবে, যে অবশ্যই সরকারের ডাইরেক্ট ইন্ডিয়ার লোক হবে, কেননা আমরা বাইরে লোক পাবো কোথায়? এবং সেক্ষেত্রে নির্বাচনটা যদি আবার 2 বছরের জন্য ঝুলে যায়, তাহলে নির্বাচনে যাদের বিজয় সুনিশ্চিত তারা কি চাইবে আবার 2 বছর চলুক? সুতরাং নির্বাচন হওয়া আর না হওয়া, পতিত শক্তি যেটা আছে তারা চাইবে নির্বাচন না হোক, ইউনূস সাহেব চলে যাক, এটা চাইবে। আর যদি নির্বাচন তারা চায়, তাহলে ইউনূস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকে, এই 3 মাসে রায় হবে, একটা দুইটা একাধিক রায় হতে পারে, তাদের জন্য ক্ষতিকর। সুতরাং একটা জটিল সমীকরণ। সুতরাং নির্বাচন না হওয়ার পিছনে বড় শক্তি আছে, আর নির্বাচন হওয়ার পক্ষেও বড় শক্তি আছে, দেখা যাক কি হয়। জি, দেখা যাক কি হয়। অনেক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে নিয়মিত বিরতিতে আপনাকে পাবো আমার এই চ্যানেলে, আপনি অতিথি হয়ে আসবেন। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই।
দর্শক, এতক্ষণ আপনারা যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। মর্মার্থ বোঝাটা অত সহজ নয়, অনেক জটিল একটি পরিস্থিতি। আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমরা কিছুটা একটু আলোকপাত করার চেষ্টা করলাম। আমাদের রাজনীতিবিদ, আমাদের সরকারে যারা আছেন, তারা যদি এই আলোচনাটা ফলো করেন বা একটু বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় যে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ সবকিছুর উপরে হচ্ছে আমার দেশ এবং বাংলাদেশের সাধারণ মানুষ। রাজনৈতিক দল হচ্ছে গৌণ আমার কাছে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জন্য যতটুকু মঙ্গলজনক যা কিছু হবে, যা কিছু করা যায়, সেই চেষ্টাই আমরা করবো। এবং বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে আসলে বাংলাদেশ কোথায় যে ঠেকবে, কোথায় যে দাঁড়াবে, কিভাবে আমরা প্রকৃত গণতন্ত্রের দিকে আমরা যাব। এবং অবশ্যই সেটি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে, এই জাস্ট ইমিডিয়েট পাস যে বিপ্লব, সেই বিপ্লব যেভাবে চেয়েছিল বাংলাদেশকে গড়তে, সেই বিপ্লবের চেতনাকে ধারণ করেই আমাদেরকে এগোতে হবে। এখানে কে কি বললো, কে কি না বললো, কে কি করবে, এগুলো নিয়ে বোধহয় আমাদের এত ভীত সন্তুষ্ট হওয়ার কিছু নাই। এবং দেখা যাক সামনে কি হয়। হোপ ফর দ্য বেস্ট, এটাই হচ্ছে কথা। আল্লাহ আমাদের কপালে কি রাখছেন আমরা দেখি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে।